নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত চৌধুরী। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করছি তা হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বেশি চর্চিত দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। ঠিক ধরেছেন, মনমোহন দেশাই পরিচালিত কুলি সিনেমার সেটে মহানায়ক অমিতাভ বচ্চনের সেই অ্যাক্সিডেন্ট এবং তার সাথে আরও কিছু জানা অজানা কাহিনী শোনার জন্য এই ভিডিওটার শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। 1980 সালের 24শে জুলাই বাংলা সিনেমায় একটা নক্ষত্র পতন ঘটেছিল। মহানায়ক উত্তম কুমার হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যান। সেই ঘটনার সম্পূর্ণ বিবরণ আপনারা আমার এই চ্যানেল অর্থাৎ লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্তর আগে প্রকাশিত একটি ভিডিও, যার শীর্ষক ছিল মহানায়ক উত্তম কুমারের শেষ দিন, সেখানে পাবেন। আপনারা এখনও পর্যন্ত যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তবে আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলটিকে আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আসি সেই দিনকার অ্যাক্সিডেন্টের ঘটনাতে। আগে আমরা বলেছি উত্তম কুমারের মৃত্যুর দিনে অর্থাৎ 24শে জুলাই 1982 সালে সেই ঘটনাটা ঘটেছিল। তার আগের দিন রাত 2টোর সময় অমিতাভ বচ্চনের কাছে একটা ফোন আসে বিখ্যাত অভিনেত্রী স্মিতা পাতিলের কাছ থেকে। সেই ফোনে স্মিতা পাতিল বলেন উনি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন, যার ফলে এত রাতে উনি অমিতাভকে ফোন করতে বাধ্য হয়েছেন। স্মিতা পাতিল হঠাৎ করে 4 বছর পরে মারা যান। সত্যি মৃত্যুর খেলা বোঝা বড়ই কঠিন। যাই হোক, সেটা আলাদা কাহিনী, পরে কখনো আপনাদের শোনাবো। এখন অমিতাভ বচ্চনের মুখে সেই ঘটনার বিবরণ আপনারা শুনে নিন। But the greatest thing that I want to recall about Smita is her having a sense of premonition. When I was shooting for my film Coolie in Bangalore, one night, very late, almost 2 o'clock in the morning, the hotel receptionist called and said, "You have a phone call, sir, and would you like to take it?" So I said, "It's really late and I have to get up early." "Who is it?" They said, "It's Smita Patil." And this was a shock to me because I had never ever spoken to her on the phone. Neither had she called nor I called her. And I felt that maybe, there's something wrong and I need to take this call, so I did. And she said, "Amitabh, are you all right?" I said, "Yes, why?" "No, I just had a very bad dream and I was thinking about you and I hope you keep healthy and I hope you keep well. And I just had to talk to you and tell you about this." So I said, "Oh, thank you. I'm doing fine and shooting's going on well." The next morning, I had my accident in Coolie. 24শে জুলাই সকাল সকাল সবাই ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের হলরুমে তৈরি সেটে উপস্থিত হয়ে যান। অমিতাভ বচ্চন বরাবর ফাইটিং সিনে খুব ক্রিটিক্যাল না হলে ড্যামি ব্যবহার করতেন না। অমিতাভের বিপরীতে ছিলেন নবাগত পুনিতিসার। পুনিতিসার পরে বি.আর. চোপড়ার মহাভারতে দুর্যোধনের রোল করে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু যে সময়ে কুলির শুটিং হচ্ছিল তখন সেটাই ছিল ওনার প্রথম হিন্দি সিনেমা। সেক্ষেত্রে ফাইটিং সিনে ঠিক কতটা দূরে হাত থামাতে হবে বা কতটা জোরে ঘুষি চালাতে হবে, এই সকল ব্যাপারে উনি কিছুটা নবিশ ছিলেন, এটা আমরা ধরে নিতে পারি। এবার আসি সেই কুখ্যাত সিনটিতে। সিনটা অনেকটা এরকম ছিল, অমিতাভ প্রথমে পুনিতিসারকে মারবেন, পরে পুনিতিসার আবার অমিতাভ বচ্চনকে মারতে মারতে একটা অফিস টেবিলে ছুঁড়ে দেবেন। অমিতাভ সেই টেবিল থেকে পড়ে 2-3টে রোল খেয়ে উঠে দাঁড়াবে। একদম টিপিক্যাল হিন্দি সিনেমার ঢিসুম ঢিসুম। যাই হোক, মারামারি তো ভালোই চলছে। প্রথমে অমিতাভ পুনিতকে মেরে মেরে একদম তাল পাকিয়ে দিল। এবার পুনিতিসারের পালা। ঢিসুম ঢিসুম চলছে ভালোই। প্রায় শেষের দিকে
অমিতাভর পজিশনের ঠিক পেছনের দিকে একটা বিজ্ঞাপন দেওয়া প্লাইবোর্ড ছিল। ফলে পুনিত ইসারের ঘুষিটায় যতটা জোর দেওয়ার প্রয়োজন ছিল তার থেকে একটু বেশি হয়ে যাওয়ায় এবং পিছনে সলিড প্লাই থাকার ফলে অমিতাভ বচ্চনের পেটে আঘাতটা বেশি জোরে লাগে। তারপরেই অমিতাভ বচ্চনকে যখন অফিস টেবিলের উপর পুনিত ইসার ছুঁড়ে দেন, তখন ওই ব্যথার জায়গায় আবার দ্বিতীয়বার আঘাত লাগে। এর ফলে অমিতাভ বচ্চন মাটিতে পড়ে গিয়ে আর উঠতে পারেন না। কিছুক্ষণ পরে ব্যথা বাড়ার ফলে উনি অজ্ঞান হয়ে যান। ব্যাঙ্গালোরের সেন্ট ফিলোমেনাস হসপিটালের রুম নাম্বার 7-এ ডাক্তার জোসেফ অ্যান্টনির আন্ডারে অমিতাভ বচ্চনকে ভর্তি করে দেওয়া হয়। সিনেমাতে ফাইটিং করতে গিয়ে এই ধরনের চোট পাওয়া খুব স্বাভাবিক এবং যারা খেলাধুলা করেন, সাধারণত বক্সিং, জুডো, ক্যারাটে এই সকল খেলা, তারা এ ধরনের চোট পেয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে পিছনে শক্ত প্লাই থাকার ফলে অন্ত্রের আর অ্যাবডোমেনের পিছনের দেওয়ালের মধ্যে সংঘর্ষ হয়ে অন্ত্রের কিছুটা অংশ ফেটে গিয়ে পেটের ভেতরেই রক্তক্ষরণ হয়, যার সঙ্গে সঙ্গে একটা অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু দুঃখের বিষয় 2 দিন ধরে অমিতাভ বচ্চনকে শুধু পেন কিলারের ওপর রেখে দেওয়া হয়। পরবর্তীতে অবশ্য ডক্টর জোসেফ স্বীকার করে নেন যে তিনি অমিতাভ বচ্চন সম্পর্কে অজ্ঞ হওয়ার ফলে এবং তার সিকিউরিটি ব্যবস্থা না করতে পারার ফলে চিকিৎসায় কিছুটা গাফেলতি হয়েছিল। Challenging was that I did not know how important Amitabh Bachchan was, because I was not aware that he was such a famous actor. All the same, I was asked to consult on him. I did a consultation and recommended that he be admitted and observed and operated if necessary, which was compressed against the back wall of the abdomen. And this had caused a contusion and later it perforated. So we had to operate on him with the initial conservative treatment, which did not give him the desired result. So we advised surgery and they took some time to give the permission, and we operated on him and the perforation was found and it was closed. এর মধ্যে ঘটে একটা আশ্চর্যজনক ঘটনা। অমিতাভ বচ্চনের জীবনকে যা প্রভাবিত করে, এবং আমরা বলতে পারি অমিতাভ বচ্চনের জীবন যে রক্ষা পেয়েছিল তার পেছনে এটা কিন্তু একটা কারণ ছিল। তৃতীয় দিনে অর্থাৎ 26শে জুলাই অন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার ভাট অন্য একজন পেশেন্টকে দেখতে ওই হসপিটালে আসেন। উনি জানতে পারেন যে হিন্দি সিনেমা জগতের মহাতারকা অমিতাভ বচ্চন ওই একই হসপিটালে ভর্তি আছে। উনি আবার ঘটনাচক্রে অমিতাভ বচ্চনের একজন ফ্যান ছিলেন। সেদিন উনি অমিতাভ বচ্চনের সাথে দেখা করেন এবং সরজমিনে দেখে ডাক্তার অ্যান্টনিকে যত দ্রুত সম্ভব অপারেশন করার পরামর্শ দেন। এই ফ্লুইড সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে যে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সেই ব্যাপারেও ডাক্তার অ্যান্টনিকে সতর্ক করেন। ফলে পরের দিন অমিতাভ বচ্চনের বাড়িতে কল করা হয়। অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চন, স্ত্রী জয়া বচ্চন এবং ভাই অজিতাভ বচ্চন ব্যাঙ্গালোরে চলে আসেন। সেই দিনই প্রথম অপারেশন করে অমিতাভ বচ্চনের পেটের ভেতর থেকে রক্তপুঁজ পরিষ্কার করে আঘাতপ্রাপ্ত অংশকে স্টিচ করে দেওয়া হয়। এই রকম কেসে সাধারণত প্রথম অপারেশনে দেরি হলে দ্বিতীয় বা তৃতীয় অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়, কারণ সংক্রমণ ঘটলে বারবার ওয়াশ করা ও পুঁজ পরিষ্কার করে দেওয়ার একটা প্রয়োজন হয় যাতে সেপ্টোসেমিয়া না হয়ে যায়। অমিতাভ বচ্চনের অবস্থা তখনও বেশ আশঙ্কাজনক, তাই তার পরিবার ঠিক করেন যে এর পরবর্তী চিকিৎসা তারা বোম্বের ব্রিচ ক্যান্ডি হসপিটালে নিয়ে গিয়ে করবেন। সেই হিসাব মতো সমস্ত রকম ব্যবস্থা করা হয়। 30শে জুলাই
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে অমিতাভ বচ্চনকে বোম্বে নিয়ে যাওয়া হয় এবং ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। ব্রিচ ক্যান্ডি হসপিটালে আরও 2টি অপারেশন করা হলেও ইনফেকশন অমিতাভ বচ্চনের বাঁ চোখ অ্যাটাক করে। এর থেকে ব্রেনে এই ইনফেকশন অ্যাটাক করার একটা সম্ভাবনা দেখা যায়। এই সময়ে ঘটে দ্বিতীয় আশ্চর্যজনক ঘটনা, যেটাকে সাধারণত আমরা এক্সপেক্টও করতে পারি না। সেই ঘটনাটা কি না, ঘটনাটা হলো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বোম্বে এসে অমিতাভকে দেখেন এবং লন্ডনে ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেন। লন্ডন থেকে 2 জন ডাক্তার আসে, তাদের ইকুইপমেন্টস এবং ওষুধ নিয়ে তারা অমিতাভ বচ্চনকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। 1982 সালের 24শে সেপ্টেম্বর অর্থাৎ প্রায় 2 মাস পর অমিতাভ বচ্চন হসপিটাল থেকে ছাড়া পান এবং ঘরে ফেরেন। ঘরে ফিরে উনি সকল ডাক্তার এবং তার অসংখ্য অনুগামীকে যে স্পিচ দিয়েছিলেন সেটা আপনারা এখন শুনুন। The 24th of September is exactly 2 months from the date when I was injured, and I sit here before you as a result of the efforts of doctors from the St. Philomena Hospital in Bangalore, and more especially the doctors and nurses from the Breach Candy Hospital in Bombay. But I am grateful most of all to all you people who have prayed for me, for my life, be it in a temple, be it in a mosque, be it in a church. You all came forward. I don't know so many of you, but yet you prayed for me. I am grateful for that. The least that I can do now is to try and live up to your expectations. I'll try very hard. ব্রিচ ক্যান্ডি হসপিটালে তখন অমিতাভ বচ্চন ভর্তি আছেন। একদিন মনমোহন দেশাইকে দিয়ে পুনিত ইসারকে ডেকে পাঠালেন। পুনিত ইসার তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে হসপিটালে গেলেন। অমিতাভ বচ্চন তখন খুব দুর্বল, কথা বলেন থেমে থেমে। উনি পুনিত ইসারকে একটি ঘটনার কথা বললেন। সেই ঘটনাটা 1977-78 সালের। প্রকাশ মেহরার পরিচালনায় মুকদ্দর কা সিকান্দারের শুটিং চলছে। অমিতাভ বচ্চন এবং নবাগত বিনোদ খান্না একত্রে কাজ করছেন। একটা সিনে অমিতাভ বচ্চন কাঁচের গ্লাস ছুঁড়বেন বিনোদ খান্নার দিকে, আর বিনোদ খান্না নিচু হয়ে সেই গ্লাসকে এড়িয়ে যাবেন, আর গ্লাস গিয়ে মেঝেতে পড়ে ভেঙে চুরচুর হয়ে যাবে। এবার ডাইরেক্টর সাহেব অ্যাকশন বললেন। সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন বিনোদ খান্নাকে লক্ষ্য করে কাঁচের গ্লাস ছুঁড়লেন। একটুখানি রিফ্লেক্স মিস হয়ে গিয়ে বিনোদ খান্না কয়েক সেকেন্ড দেরি করে ফেলেন। ব্যাস, গ্লাস গিয়ে লাগে বিনোদ খান্নার থুতনিতে। সঙ্গে সঙ্গে থুতনি ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পরে মোট 4টে স্টিচ পড়ে বিনোদ খান্নার থুতনিতে এবং সেই দাগ সারা জীবন থেকে যায়। এই ঘটনাতে অমিতাভ বচ্চন খুব মন খারাপ করে বসেছিলেন। সেই সময় বিনোদ খান্না এসে অমিতাভ বচ্চনের পিঠে হাত দিয়ে বলেন, অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে, তার জন্য নিজেকে কষ্ট দিও না। 1 সেকেন্ড আগে আমি যদি বসে পড়তাম তাহলেই শটটা পারফেক্ট হতো, কিন্তু 1 সেকেন্ডের ভুলে আজ দুর্ঘটনা ঘটে গেল। সুতরাং সেটা নিয়ে দুঃখ করো না। এই কাহিনী শুনিয়ে পুনিত ইসারকে অমিতাভ বচ্চন বলেন, বন্ধু দুঃখ করো না, আমার এই অবস্থার জন্য তুমি বিন্দু মাত্র দায়ী নও। সুতরাং যা হয়ে গেছে তা ভুলে যাও আর নিজেকে কখনোই অপরাধী মনে করো না। পুনিত ইসার নিজে ইন্টারভিউতে এই কথাগুলো বলেছেন। Amiji was in the Breach Candy Hospital, and one day I get a message from Mr. Manmohan Desai that Amiji wants to meet you. You please come and see him. So I went to Breach Candy to meet Mr. Bachchan. And in that state, when I saw him, was so weak, very fragile. In that state, when he couldn't speak properly. And he told me, Puneet, relax, it's not your fault. I got to know that you're very uptight, you're very upset. That media is blaming you for all, but it's not your fault at all. আমরা জানি অমিতাভ বচ্চন বাংলার জামাই, তাই তার স্ত্রী জয়া বচ্চন তো তার সঙ্গে
ছায়ার সঙ্গী হিসাবে ছিলেন, আর ছিল লক্ষ লক্ষ ভক্তের প্রার্থনা। অমিতাভ বচ্চন সেই সকল গুণমুগ্ধকারী ভক্তদের অনেক ভালোবাসা জানান হসপিটাল থেকে ফিরে। আর বিশেষ আরেকজন বাঙালিকে আলাদা করে ভালোবাসা জানান। তিনি হলেন বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী। এক অনুষ্ঠানে সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে পাশে বসিয়ে মহানায়ক অমিতাভ বচ্চন বলেন যে আমি খুব কৃতজ্ঞ মিঠুনদার কাছে, কারণ ওই সময়ে যখন আমার খুব কঠিন অবস্থা চলছিল, মিঠুনদা নিজের বুক চিরে রক্ত দিয়ে পুজো দিয়েছেন কালীঘাটের মন্দিরে এবং আমার জন্য প্রার্থনা করেছেন। হয়তো সেই প্রার্থনার জোরেই আজকে আমি সুস্থ হয়ে ঘরে ফিরেছি। আপনারা সেই অনুষ্ঠানের কিছুটা অংশ শুনুন। जितनी प्रार्थनाएं मिठुनदा ने की और जो प्रण इन्होंने लिया, इसका मिठुनदा खुद ही बयान करें तो अच्छा रहेगा। इन्होंने बहुत ही खतरनाक काम किया, अपनी छाती को चीर करके जो रक्त बहा उससे वो कसम खाई कि मेरी दुआ मांगी उन्होंने। वो काली माँ के पास गए थे और हमारे लिए उन्होंने पाठ किया और पूजा की। এই বছর 24শে জুলাই সেই দুর্ঘটনার 42 বছর পূর্ণ হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অমিতাভ বচ্চন দীর্ঘ জীবন লাভ করুন। তবে যাওয়ার আগে পুলিশ সিনেমার আর একটি বিপজ্জনক ঘটনা হতে হতে অল্পের জন্য কিভাবে অমিতাভ বচ্চন ও রতি অগ্নিহোত্রী রক্ষা পেয়েছেন সেই কাহিনী বর্ণনা করে এই ভিডিও সমাপ্ত করব। যারা যারা কুলি দেখেছেন তারা জানেন সম্পূর্ণ সিনেমাতে দুইবার বন্যার সিন দেখানো হয়েছে। প্রথমবার যখন অমিতাভ বচ্চন খুব ছোট ছিলেন, সেই বন্যাতে অমিতাভ বচ্চনের মা হয়েছিলেন ওয়াহিদা রহমান, বা সিনেমাতে যার নাম সলমা ছিল, উনি ভেসে যান। আর দ্বিতীয় বন্যা হয়েছে যখন অমিতাভ বড় হয়ে গেছেন এবং হিরোইন রতি অগ্নিহোত্রী অমিতাভ বচ্চনের বাড়িতে থাকতে এসেছেন। সেই সময় দুজনা মিলে এক হাঁটু জলে দাঁড়িয়ে ঘরের জল বাইরে ফেলছেন। এই রকম একটা সিনে হঠাৎ করে লাইভ ওয়্যার বা যে বৈদ্যুতিন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলছিল সেটা ছিঁড়ে জলের মধ্যে পড়ে। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে অমিতাভ বচ্চন সেটা দেখতে পেয়ে রতি অগ্নিহোত্রীকে কোলে তুলে কাঠের পাটাতনের ওপরে লাফিয়ে উঠে পড়েন, যে কারণে সেদিন একটা বিরাট বিপদ থেকে দুজনাই রক্ষা পেয়েছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের সামনে আগামীতে আবার একটা নতুন ভিডিও এবং কিছু নতুন কাহিনী নিয়ে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।